চাকরি করে না তবুও বেকার নয় অনেকেই। কি আশ্চর্য হয়ে গেলে তো? চলো সেটাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। ওয়েলকাম বন্ধুরা টু অ্যানাদার ভিডিও অফ ইন্ডিয়ান ইকোনমি সিরিজ। আজকের ভিডিওটা আনএমপ্লয়মেন্ট অ্যান্ড লেবার পার্ট 2, অর্থাৎ আগের ভিডিওরই কন্টিনিউয়েশন। আশা করি আজকের ভিডিওর আগে তোমরা পার্ট 1টা ডেফিনেটলি দেখে নিয়েছো, তাতে আজকের আলোচনাটা তোমাদের বুঝতে সুবিধা হবে। চলো শুরু করা যাক। তো আজকের পার্টি শুরু হবে টাইপস অফ আনএমপ্লয়মেন্ট দিয়ে। বেকারত্ব কত প্রকারের হয়। তো টাইপস অফ আনএমপ্লয়মেন্ট, প্রথমটা হচ্ছে ভলেন্টারি আনএমপ্লয়মেন্ট এবং দ্বিতীয়টা হচ্ছে ইনভলেন্টারি আনএমপ্লয়মেন্ট। ভলেন্টারি বলতে ইচ্ছাকৃতভাবে সে বেকার, তেমন আবার হয় নাকি? একদম হয় বন্ধুরা। ধরো বাপের হোটেলে খাচ্ছে ছেলে বা মেয়ে, তো সে একজন যে ভলেন্টারিলি আনএমপ্লয়েড, চাকরি করতে চায় না বা চাকরি করার তার দরকারই নেই, তাই জন্য সে বেকার। দ্বিতীয়ত হাউসওয়াইফ, একজন গৃহিণী ঘরের হয়তো অনেক রকমের কাজ করে কিন্তু সেটাকে ইকোনমিক অ্যাক্টিভিটি হিসাবে ধরা হয় না। আরেকটা এক্সাম্পল হচ্ছে সিনিয়র গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট। এই এক্সাম্পলটা অ্যাকচুয়ালি আমি আমার টিচিং এক্সপিরিয়েন্সেই দেখেছি। অনেকজন ছাত্রছাত্রীকে দেখি যে বছরের পর বছর পরীক্ষার পর পরীক্ষা তারা দিয়েই যাচ্ছে কিন্তু চাকরি কোনোটাই হচ্ছে না। এফার্ট 100% দিচ্ছে, চাকরি হচ্ছে না, তেমন অ্যাসপিরেন্টের কথা আমি বলছি না। যারা এক্সাম দিতে যায় শুধু এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য, তো সেই এক্সপিরিয়েন্স গ্যাদার করতে করতে 5 থেকে 10 বছর তাদের হয়ে গেল, এখনো তাদের এক্সপিরিয়েন্স গ্যাদার করাই কমপ্লিট হচ্ছে না। তো তাদেরকে আমি বলি সিনিয়র অ্যাসপিরেন্টস, তাদের দিকে রেসপেক্টের নজরে দেখা উচিত বটে। হাউএভার আমার ব্যক্তিগত ওপিনিয়ন অনুযায়ী কোনো অ্যাসপিরেন্ট যদি 2 থেকে 3 বছর সিরিয়াসলি পড়াশোনা করে কোনো এক্সাম দেয়, তাহলে সেই এক্সামের যে মেইন পরীক্ষাটা আছে সেটাতে তাকে উত্তীর্ণ হওয়া উচিত। হ্যাঁ, অফকোর্স যদি পরীক্ষা টাইমলি হয় এবং রেজাল্ট টাইমলি বেরো। 2-3 বছর সত্যি ঠিকভাবে খাটাখাটনি করার পর যদি না হচ্ছে, সেটা তার নিজের দোষে হোক কি ভাগ্যের দোষে হোক কি সিস্টেমের দোষে হোক, তাহলে তো আমার মনে হয় তার ইয়ুথটাকে নষ্ট না করে অন্য কোনো চাকরি, ব্যবসা বা কোনো ইকোনমিক অ্যাক্টিভিটিতে তাকে যুক্ত হওয়া উচিত। এনিওয়ে, তো এই ছিল হচ্ছে ভলেন্টারি আনএমপ্লয়মেন্টের কিছু উদাহরণ। তবে এদের নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, কারণ এরা ভলেন্টারিলি আনএমপ্লয়েড, ইচ্ছাকৃতভাবে তারা বেকার। তো না আমাদের এদেরকে নিয়ে চিন্তা করা উচিত, না সরকার এদেরকে নিয়ে চিন্তা করে। আমরা চিন্তা করব বা ভালোভাবে বুঝবো যারা ইনভলেন্টারিলি আনএমপ্লয়েড, তারা চাকরি চাইছে কিন্তু তারা পাচ্ছে না। তো সেই ইনভলেন্টারি আনএমপ্লয়মেন্ট অনেক প্রকারের হয় বন্ধুরা। স্ক্রিনে আমি একটা কমপ্লিট লিস্ট তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা পজ করে একবার পড়ে নিতে পারো, বা খাতায় যদি নোট করছো তাহলে খাতায় নোট করে নিতে পারো। আমরা 1 by 1 এই সমস্ত টাইপের আনএমপ্লয়মেন্ট বুঝবো। খেয়াল রাখবে এগুলো কিন্তু ইনভলেন্টারি আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ অনিচ্ছাকৃত ভাবে সে বেকার। তো ফার্স্ট টাইপ অফ ইনভলেন্টারি আনএমপ্লয়মেন্ট হচ্ছে ওপেন আনএমপ্লয়মেন্ট। তো এটা মানে কি? অ্যাকচুয়ালি আনএমপ্লয়মেন্টের যে ডেফিনেশন, যেটা দিয়ে আমরা এর আগের ভিডিওটাই শুরু করেছিলাম, সেটাই অ্যাকচুয়ালি ওপেন আনএমপ্লয়মেন্ট। অর্থাৎ একজন ব্যক্তি সে কাজ করার জন্য উইলিং, সে কাজ করার জন্য অ্যাভেলেবেল, সে সেই কাজটা করতে এবলও, হাউএভার সে কোনো কাজ পাচ্ছে না। তো সেটাই হচ্ছে ওপেন আনএমপ্লয়মেন্ট বা আনএমপ্লয়মেন্ট। নেক্সট এক্সাম্পল হচ্ছে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। ডিসগাইজড কথাটার মানে ছদ্মবেশী। সাধারণত ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট ভারতে গ্রামীণ এলাকায়, বিশেষ করে এগ্রিকালচার সেক্টরে দেখা যায়। আমাদের ওয়ার্কফোর্সের অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম জন এগ্রিকালচার বা অ্যালাইড অ্যাক্টিভিটির সাথে জড়িত আছে, অর্থাৎ কৃষিকার্য বা তার সাথে পশুপালন, ফিশিং, বি কিপিং, সেরিকালচার, পিসিকালচার ইত্যাদি এই সমস্ত অ্যালাইড অ্যাক্টিভিটির সাথে জড়িত। ভারতের ম্যাক্সিমাম ওয়ার্কফোর্স প্রাইমারি সেক্টরে জড়িত আছে, কিন্তু সেই প্রাইমারি সেক্টর থেকে আমাদের কন্ট্রিবিউশন টুয়ার্ডস জিডিপি অত্যন্ত কম সেই তুলনায়। তো তার মানে কি হলো, যতজন দরকার তার থেকে অনেক বেশি জন এই প্রাইমারি সেক্টরে ইনভলভড আছে। ফ্যামিলির হয়তো কোনো জমি আছে বা লিজ নেওয়া আছে, সেখানে ফ্যামিলির সবাই কাজ করছে। তো মোর পিপল আর এনগেজড দেন আর অ্যাকচুয়ালি রিকোয়ার্ড। সেটা আমরা বুঝবো কিভাবে? যদি তাদের মধ্যে কেউ কাজটা ছেড়ে দেয়, একাধিক মানুষ যদি কাজটা ছেড়ে শহরের দিকে চলে যায় বা কাজটা না করে, তাহলে কিন্তু প্রোডাক্টিভিটির উপরে কোনো এফেক্ট পড়বেই না। যা আউটপুট বেরোচ্ছে সেটার উপরে কোনো এফেক্ট পড়বে না। 5 জন মিলে কাজ করে যেই আউটপুটটা তারা প্রডিউস করছে, 2 জন মিলে কাজ করলেও কিন্তু সেম আউটপুটই প্রডিউস হবে। তার মানে কি, বাকি 3 জনের কাজের অ্যাকচুয়ালি সেরকম কোনো ইম্পর্টেন্সই নেই। তো এটাকেই বলে হচ্ছে মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ সারপ্লাস ওয়ার্কার ইজ অলমোস্ট অ্যাপ্রক্সিমেটলি জিরো। মার্জিনাল প্রোডাক্টিভিটি কথাটার মানে কি বন্ধুরা? খেয়াল রাখবে ইকোনমিক্সে যখনই আমরা মার্জিনাল শব্দটা ব্যবহার করব, এটার মানে হচ্ছে ওয়ান অ্যাডিশনাল, অর্থাৎ 2 জন কাজ করেই একটা জমি চাষ করে ফেলতে পারবে, কিন্তু সেই 2 জনের জায়গায় যদি 3 জন কাজ করে, মানে ওয়ান অ্যাডিশনাল জন যদি কাজ করে, তাতে কি আউটপুট বাড়বে? যদি সেটার উত্তর না হয়, তার মানে আমরা বলতে পারি মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ সারপ্লাস ওয়ার্কার ইজ জিরো। 3 জনের জায়গায় যদি 5 জন কাজ করে, তাহলে কি আউটপুট বাড়বে? সামান্য কিছু বাড়তে পারে, অলমোস্ট নেগলিজেবল, কিন্তু মার্জিনাল প্রোডাক্টিভিটি
অর্থাৎ অ্যাডিশনাল লেবারের প্রোডাক্টিভিটি এই ক্ষেত্রে কিন্তু অলমোস্ট জিরো। বরঞ্চ এই এক্সট্রা 3 জন এই সেক্টরে কাজ না করে অন্য কোনো কাজ করলে তাদের রোজগারও বাড়বে এবং আমাদের দেশের জিডিপিতে কন্ট্রিবিউশনও তাদের বাড়বে। তো খেয়াল রাখবে মার্জিনাল কথাটার মানে ওয়ান অ্যাডিশনাল। তো ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট এটাই যে এমনিতে এরা টেকনিক্যালি এমপ্লয়েড বা কোনো কাজ তারা করছে, হাউএভার তাদের কাজ করাতে আউটপুটে কোনো ডিফারেন্স হচ্ছে না। তো তাদের মনে হচ্ছে বা আশেপাশের মানুষের মনে হচ্ছে যে তারা কাজ করছে, রোজগার করছে, হাউএভার তাদের কন্ট্রিবিউশন কিন্তু জিরো। তাই জন্যই এটা ছদ্মবেশী বেকারত্ব, যেটা বাইরে থেকে দেখে বোঝা যায় না। অ্যান্ড অ্যাকচুয়ালি দিস ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া। আচ্ছা, নেক্সট টাইপ অফ আনএমপ্লয়মেন্ট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সিজনাল আনএমপ্লয়মেন্ট। নামটা থেকেই অনেকটা বোঝা যাচ্ছে যে একটা পার্টিকুলার সিজনেই কাজ অ্যাভেলেবেল থাকে বা এই মানুষগুলো রোজগার পায়, সেই সিজন যদি ফুরিয়ে যায় তাহলে তারা বেকার হয়। যেমন ফেস্টিভ সিজনের কথা ভাবো বা বিয়ের সিজনের কথা ভাবো, যখন সিজন চলছে অনেক এক্সট্রা লেবার হায়ার করা হয় বা অনেকেই কাজ পায়, সিজন চলে গেলে তাদের কাজও আর থাকে না, তারা আনএমপ্লয়েড হয়ে যায়। নেক্সট টাইপ অফ আনএমপ্লয়মেন্ট হচ্ছে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। ধরো একজন ব্যক্তি একটা চাকরি সে অলরেডি করত, কিন্তু বেটার অপরচুনিটির জন্য সে অন্য চাকরিতে শিফট করতে চাইছে। এখন সেটা করার জন্য তাকে কিছুদিন বেরোজগার থাকতে হতে পারে, অন্য কোম্পানিতে বা অন্য চাকরির জন্য অ্যাপ্লাই করতে হতে পারে, বা হয়তো কিছুদিন স্টাডি করতে হতে পারে, নিজেকে আপগ্রেড করতে হতে পারে। সেটা কিছু দিন থেকে কিছু মাস যেতে পারে যখন সে চাকরির খোঁজ করছে বা নতুন চাকরির জন্য তৈরি হচ্ছে। তখনই সে ফ্রিকশনালি আনএমপ্লয়েড। ডেফিনেশন হচ্ছে টেম্পোরারি আনএমপ্লয়মেন্ট দ্যাট অকার্স when workers are changing jobs, entering or re-entering the labor market। হয়তো সে ডিগ্রি কোর্স পাস করে চাকরির খোঁজ করছে ফার্স্ট টাইম, বা সে অলরেডি কাজ করতো, নতুন চাকরি সে সন্ধানে আছে এবং তার জন্য সে টেম্পোরারিলি আউট অফ জব আছে। তো এই টাইপের আনএমপ্লয়মেন্টকে বলা হয় ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। নেক্সট টাইপের আনএমপ্লয়মেন্ট হচ্ছে সাইক্লিক্যাল বা সিক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। তো দেখো বন্ধুরা, অ্যাকচুয়ালি আমরা এর আগের একটা ভিডিওতে আমরা বিজনেস সাইকেল আলোচনা করেছিলাম। যে কোনো বিজনেস বা যে কোনো দেশের ইকোনমি একটা সাইকেলের মধ্যে দিয়ে চলে। সেই সাইকেলের মধ্যে বিভিন্ন ফেজেস থাকে, যেমন ডিপ্রেশন, রিসেশন, এক্সপ্যানশন, কন্ট্রাকশন, বুম, তেমনই সাইকেল চলতে থাকে। তো যখন একটা ইকোনমি বুমে রয়েছে, পিকে রয়েছে, তখন অনেকেই রোজগার পাবে, কারণ অনেক গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস হচ্ছে যেগুলো বাজারে বিক্রিও হচ্ছে। হাউএভার যদি সেই বিজনেস বা ইকোনমিটা কন্ট্রাকশন ফেজে চলে আসে, তখন কিন্তু অনেকেই রোজগার হারাবে। বিজনেসেস এমপ্লয়িজদের ফায়ার করে দেবে, কারণ অত এক্সট্রা লেবারের দরকার নেই, জিনিসপত্র বিক্রি হচ্ছে। তো এই ভিডিওটা আশা করি তোমরা দেখেছো, তাহলে বিজনেসের এই সাইকেলগুলো বুঝতে পারলেই তোমরা এই টাইপের আনএমপ্লয়মেন্টটা খুব ভালোভাবেই বুঝবে। তো যখন এমনই রিসেশন, কন্ট্রাকশন বা ডিপ্রেশনের ফেজ চলে, তখন কি হয়, বিজনেস ফার্ম বা ইকোনমিতে অনেক এক্সেস আউটপুট হয়ে যায়, যেগুলো ডিমান্ড অ্যাকচুয়ালি নেই। তাই জন্য এমপ্লয়ীদের ফায়ার করতে থাকে কোম্পানিজরা, কারণ প্রয়োজন নেই এবং ওদের স্যালারি দিতে পারছে না। তো ডিমান্ড যখন ইকোনমিতে কম হয় বা ডিমান্ডের অভাবে, এই টাইপের সিক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট আমরা দেখতে পারি, যার জন্য সিক্লিক্যাল আনএমপ্লয়মেন্টকে ডিমান্ড ডেফিসিট আনএমপ্লয়মেন্টও বলা হয়। ডিমান্ডের ডেফিসিটের জন্য আনএমপ্লয়মেন্ট এখানে হচ্ছে। নেক্সট টাইপের আনএমপ্লয়মেন্ট আমরা আলোচনা করব টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট। এটা অনেকটা নাম থেকেই বোঝা যায় যে নতুন টেকনোলজি যেহেতু চলে এসছে, সেটা হিউম্যান লেবারকে রিপ্লেস করে দিয়ে আজকালকার দিনে এআই এবং অটোমেশনের যুগে এটা তো আমরা অলমোস্ট চারিপাশেই দেখতে পাচ্ছি। কত কাজ আছে আগে যেগুলো ম্যানুয়ালি করা হতো, এখন এআই নিমেষে করে দিচ্ছে। অ্যাকচুয়ালি এই যে স্লাইডস গুলো দেখতে পাচ্ছ বা এই ছবিগুলো দেখতে পাচ্ছ বা ডায়াগ্রামস গুলো দেখতে পাচ্ছ, আগে আমি হয়তো নিজে ম্যানুয়ালি বানাতাম বা কোনো গ্রাফিক ডিজাইনার বা আমার কোনো স্টুডেন্টই বানিয়ে দিত, সেখানে এখন এআই এগুলো তৈরি করে নিচ্ছে কিছু ইনস্ট্রাকশনের জন্য। তো এরকম অটোমেশন আসার জন্যই অনেকেই চাকরি হারাচ্ছে। তো এটাকেই বলে টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট। নতুন টেকনোলজি আসার ফলে লোকের রোজগার চলে গেছে। নেক্সট টাইপ অফ আনএমপ্লয়মেন্ট হচ্ছে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। তো এটা কি জিনিস? স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট হচ্ছে, এখানেও একটা মিসম্যাচ আছে। মিসম্যাচ কিসের মধ্যে? ওয়ার্কারদের স্কিল, কোয়ালিফিকেশন বা লোকেশনের সাথে অ্যাভেলেবেল জবসের ডিমান্ডের মিসম্যাচ। অ্যাকচুয়ালি বাজারে যে প্যাটার্ন অফ ডিমান্ড ছিল সেটা বদলে গেছে, চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ওয়ার্কার্সরা বা ওয়ার্কফোর্স এত তাড়াতাড়ি বদলাতে পারেনি। তার জন্য অবভিয়াসলি তারা চাকরি পাবে না, বেরোজগার হয়ে যাবে। চলো এক্সাম্পলের মাধ্যমে বুঝি। এখন খুব চলছে কারেন্ট অ্যাফেয়ার্সে, E20 ফিউয়েল সরকার ম্যান্ডেটরি করে দিয়েছে, যেটা পুরনো ইঞ্জিনে ঠিক কাজ করে না। মাইলেজ টাইলেজ কমে যাচ্ছে, ইঞ্জিন বরবাদ হয়ে যাচ্ছে, এক্সেট্রা যেগুলো চলছে। আচ্ছা, বিতর্কে যেতে চাইছি না, কিন্তু এবার যদি সত্যি এটা হচ্ছে, নতুন E20 ফিউয়েল আসার জন্য পুরনো ইঞ্জিনগুলো সার্ভাইভ করতে পারছে না, তাতে কি হবে? যারা সেই পুরনো কম্বাসন ইঞ্জিন রিপেয়ার করতো, যেই সমস্ত রিপেয়ার শপ, তাদেরও কিন্তু চাকরিটা চলে যাবে, তাদের রোজগার বন্ধ হয়ে যাবে। তারা পুরনো ইঞ্জিনের মেকানিক, কিন্তু এখন নতুন ইঞ্জিন চলে এসছে বা নতুন ফিউয়েল চলে এসছে,
তো বুঝতে পারছো তো এখানে কি হচ্ছে, এই ওয়ার্কারের স্কিলের সাথে মার্কেটের ডিমান্ডের একটা মিসম্যাচ হয়ে গেছে। এবারে নতুন E20 ফিউয়েল যেই সমস্ত ইঞ্জিন নিতে পারে সেই ইঞ্জিনের মেকানিক্স কি আছে সেটা তাকে আইদার শিখতে হবে, বা নতুন জেনারেশন অফ ওয়ার্কার্স যারা এই ইঞ্জিন বিষয়গুলো সম্বন্ধে জানে তারা রোজগার পাবে। তেমনই এক্সাম্পল এটা তো আমরা চারিপাশে দেখতেই পারি যে আগে কত এটিএম কাউন্টার আমরা দেখি, প্রত্যেক এটিএম কাউন্টারের সাথে একজন করে গার্ড বা দুজন করে গার্ড থাকে। ইভেন সোসাইটি বা হাউজিং এও সিকিউরিটি গার্ড রাখা হতো, কিন্তু এখন সিসিটিভি ক্যামেরা আসার ফলে সেই গার্ডটার প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে। স্টুডেন্টদের ক্ষেত্রে বিশেষ করে প্রযোজ্য। আগে সাইবার ক্যাফেতে গিয়ে কত স্কুল প্রজেক্ট, কত গেম, কত ভিডিও দেখা হতো, কিন্তু আজকাল মোবাইল চলে আসার ফলে, বিশেষ করে ইন্টারনেট সস্তা হয়ে যাওয়ার ফলে সাইবার ক্যাফে এখন হার্ডলি দেখা যায়। তো বন্ধুরা দেখো, অনেকে কিন্তু কনফিউজ করতে পারে যে এর আগে যেটা আমি আলোচনা করলাম টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট, আর এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট, এটার মধ্যে তাহলে ডিফারেন্স কি হলো? তিনটে এক্সাম্পলই যেটা বললাম, কোনো না কোনো নতুন জিনিস হয়েছে যার ফলে যারা পুরনো মডেলে অভ্যস্ত ছিল বা রোজগার করতো তারা রোজগার হারিয়েছে। তো দেখো ডিফারেন্সটা বন্ধুরা এখানেই, যে আগের টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্টের এক্সাম্পলে আমরা দেখেছিলাম যে এআই বা অটোমেশন আসার ফলে অনেকেই রোজগার হারিয়েছে, মানে একটা নতুন টেকনোলজি এসছে এবং লোককে বেরোজগার করে দিয়েছে। তো তেমন টাইপের আনএমপ্লয়মেন্টও স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট হতে পারে। নতুন টেকনোলজি এসে পুরনোদের রিপ্লেস করে দিয়েছে, অর্থাৎ রোবট এসে মানুষের চাকরি কেড়ে নিয়ে। প্রবাবলি এই এটিএম কাউন্টার, সিকিউরিটি গার্ড এবং সিসিটিভি ক্যামেরার এক্সাম্পলটা এক প্রকার টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্টই বটে। হাউএভার E20 পেট্রোল এসে পুরনো গাড়িগুলোকে বেকার করে দিয়েছে তেমন কি হয়েছে? না বন্ধুরা, এখানে একটা ছোট্ট পয়েন্ট আছে। E20 পেট্রোল বা ফিউয়েল কেন এসছে? কারণ সরকার নতুন পলিসি লাগু করেছে, যার জন্যে পুরনো ইকোনমির অনেক ওয়ার্কার চাকরি হারিয়েছে বা হারাচ্ছে। সরকারের তরফ থেকে এই চেঞ্জটা আনা হয়েছে, প্যাটার্ন অফ ডিমান্ডটা চেঞ্জ হয়েছে সরকারের তরফ। এটিএম সিকিউরিটি গার্ডের এক্সাম্পলটা, নতুন টেকনোলজি এসে পুরনোদের ডিমান্ড কেড়ে নিয়েছে, এটা টেকনোলজির জন্য হয়েছে। আবার স্টুডেন্ট এবং সাইবার ক্যাফের এক্সাম্পলটা, এটা মানুষের প্রেফারেন্সে দাঁড়িয়েছে। এমন না যে মোবাইল ইন্টারনেট এসছে এবং অটোমেটিক্যালি সাইবার ক্যাফে বন্ধ হয়ে গেছে, মানুষের প্রেফারেন্স বদলে গেছে। তারা এখন বাড়িতে বসে ইন্টারনেট ব্রাউজ করতে বেশি স্বচ্ছন্দ বোধ করে রাদার দেন সাইবার ক্যাফেতে গিয়ে। এমনও তো হতে পারতো যে আমি বাড়িতে বসে আমার ইন্টারনেট ঘাঁটতে ভালো লাগে না, কিন্তু সাইবার ক্যাফেতে গিয়ে খুব মজা লাগে, কিন্তু ম্যাক্সিমাম সেটা হচ্ছে না। তো এটা কাস্টমারদের তরফ থেকে বা পাবলিকের তরফ থেকে ডিমান্ডটা বদলেছে। আরেকটা এক্সাম্পল দিলে আরো বেটার বুঝবে, যেটা অ্যাকচুয়ালি 3 নম্বর যে ক্রাইটেরিয়া সেটার এক্সাম্পল, যে লোকেশন অফ ওয়ার্কার্স বা লোকেশন অফ ওয়ার্ক বদলে গেছে। যেমন ফর এক্সাম্পল, তোমরা অনেকেই জানো যে সিঙ্গুরে যে টাটার ফ্যাক্টরিটা হওয়ার কথা ছিল, যখন প্রপোজাল পাস হয়েছিল, তারপরে ফ্যাক্টরি ইত্যাদি কনস্ট্রাকশন হচ্ছিল, অনেকই লোকাল লোকজন ওখানে রোজগার পেয়েছিল কনস্ট্রাকশন ওয়ার্ক, সিকিউরিটি ইত্যাদিতে। তারপর যখন পলিটিক্যাল রিজনসের জন্যে টাটা ফ্যাক্টরিটা ওয়েস্ট বেঙ্গল থেকে গুজরাটে চলে গেল, তো সিঙ্গুর বা নন্দীগ্রামের অনেক লোকাল লোকজন কিন্তু রোজগার হারালো। তো এখানে কি হয়েছে? ফ্যাক্টরিটার লোকেশন চেঞ্জ হয়ে গেছে, যার জন্য ওখানকার লোকাল মানুষ রোজগার হারিয়েছে। তো বলার বক্তব্য এটাই যে টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট একটা টাইপের স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট বটে। নতুন টেকনোলজি নতুন স্ট্রাকচার নিয়ে এসছে, যার জন্য পুরনো স্কিলসের ওয়ার্কার আনএমপ্লয়েড হয়ে গেছে। হাউএভার শুধুমাত্র টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্টই স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট নয়, একটা টাইপ বটে, কিন্তু স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট অন্যান্য কারণের জন্যও কিন্তু হতে পারে। পাবলিকের টেস্ট চেঞ্জ হয়ে গেছে, প্রেফারেন্স চেঞ্জ হয়ে গেছে, গভর্নমেন্টের পলিসি বদলে গেছে, বা লোকেশন নিয়ে কোনো সমস্যা হচ্ছে, সেটাতেও কিন্তু স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট হতে পারে। চলো নেক্সট টাইপের আনএমপ্লয়মেন্ট আমরা দেখে নিই, সেটা হচ্ছে এডুকেটেড আনএমপ্লয়মেন্ট। ছবিটা দেখেই বুঝতে পারছো যে সে MBA করেছে কিন্তু সে অটো চালাচ্ছে, অর্থাৎ তার এডুকেশনের তুলনায় সে যেই কাজটা করছে সেটা বেমানানসই, অনেকটা বলতে পারো আন্ডার এমপ্লয়েড। একটা MBA গ্র্যাজুয়েট বা মাস্টার্স যত রোজগার করা উচিত, নর্মাল একজন অটোওয়ালা তার থেকে অনেকই কম করে। তো এটাই হচ্ছে এডুকেটেড আনএমপ্লয়মেন্ট, শিক্ষিত বেকারত্ব, যেখানে ওয়ার্কার্সদের এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং মার্কেটে যেই সমস্ত স্কিলসের প্রয়োজন সেটার মধ্যে এক মিসম্যাচ দেখা যায়। আচ্ছা, একটা প্রশ্ন, এডুকেটেড আনএমপ্লয়মেন্টও কি এক প্রকারের স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট বলা যেতে পারে? কারণ এখানে ওয়ার্কারের স্কিলের সাথে মার্কেটের ডিমান্ডের মধ্যে একটা তফাৎ দেখা যায়। কি মনে হয়? পজ করে একবার উত্তরটা দিয়ে দাও তো কমেন্ট সেকশনে। তো কনগ্রাচুলেশনস যারা উত্তর দিয়েছো যে হ্যাঁ, এডুকেটেড আনএমপ্লয়মেন্টও এক প্রকারের স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। যেমন টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট আমরা দেখেছিলাম, তেমনি এডুকেটেড আনএমপ্লয়মেন্টও এক প্রকারের স্ট্রাকচারাল আনএমপ্লয়। তো বেসিক্যালি স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট একটা ব্রড ক্যাটাগরি, যেটাতে অনেক টাইপের আনএমপ্লয়মেন্ট পড়ে যেতে পারে। নেক্সট টাইপের আনএমপ্লয়মেন্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্রনিক আনএমপ্লয়মেন্ট। ক্রনিক শব্দটার মানে হচ্ছে যেটা বারবার হয়, অনেক দিন ধরে চলে। পিপল রিমেইন আনএমপ্লয়েড ফর আ ভেরি লং টাইম ডিউ টু পারসিস্টেন্ট ল্যাক অফ জবস। কন্টিনিউয়াসলি রোজগারের ঘাটতি থাকার জন্য
মানুষের অনেক দিন ধরে বা অ্যাকচুয়ালি অনেক বছর ধরে, অনেক শতক ধরে হতে পারে, তারা আনএমপ্লয়েড। বারবার জবের জন্য অ্যাপ্লাই করতে করতে সে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, কিন্তু তখনও সে জব কিন্তু পাচ্ছে না, একটা ক্রনিক ডিজিজের মতো। অ্যান্ড ফাইনালি আমাদের 10 নম্বর টাইপ অফ আনএমপ্লয়মেন্ট হচ্ছে ক্যাজুয়াল আনএমপ্লয়মেন্ট। অর্থাৎ এই ইকোনমিতে যেই সমস্ত এমপ্লয়মেন্ট অ্যাভেলেবেল সেটা ইটসেলফ টেম্পোরারি, ইরেগুলার বা ডেইলি ওয়েজ বেসিসে। যেমন ধরো কনস্ট্রাকশন ওয়ার্ক বা ইত্যাদি। এমপ্লয়মেন্ট টাইপ হচ্ছে ইরেগুলার। কোনো কনস্ট্রাকশন প্রজেক্ট চলছে, ওখানে প্রত্যেক দিনের ওয়ার্কার প্রত্যেক দিন হাজিরা পায় এবং পরের দিন সে আবার কাজ পাবে কিনা সে নিজেই জানেন, কারণ কাজটাই অমন ইরেগুলার কাজ। তো এটাকে বলে ক্যাজুয়াল আনএমপ্লয়মেন্ট। আজকে হয়তো সেই কনস্ট্রাকশন প্রজেক্টে 100 জন লোক লাগবে, তো র্যান্ডামলি 100 জন লোককে সিলেক্ট করা হলো। কালকে সেই কনস্ট্রাকশন ওয়ার্কে হয়তো 50 জন লাগবে, এমন কথা নেই যে আগের দিনের 100 জনের থেকেই 50 জন সিলেক্ট করা হবে, নতুন 50 জনও সিলেক্ট করা যেতে পারে। আবার পরের দিন 200 লাগলো, তো হয়তো পুরনো লোক আবার চাকরি পাবে বা আবার নতুন লোক আনা হবে। তো এমপ্লয়মেন্টের নেচারটাই ক্যাজুয়াল, তাই জন্য এখানকার আনএমপ্লয়মেন্টও ক্যাজুয়াল। এই ছিল বন্ধুরা 10টা টাইপের আনএমপ্লয়মেন্ট। তো একবার সামারি করে দিচ্ছি যাতে তোমরা না ভুলো। যদি কাজ চাইছে কিন্তু পাচ্ছে না, তার মানে ওপেন আনএমপ্লয়মেন্ট। অনেক ওয়ার্কার আছে যত প্রয়োজন নেই, তার মানে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। একটা সিজনে কাজ থাকে, সিজন পেরিয়ে গেলে কাজ থাকে না, তো সিজনাল আনএমপ্লয়মেন্ট। কেউ চাকরি চেঞ্জ করছে বা চেঞ্জ করতে চাইছে বা নতুন চাকরিতে ঢুকছে, তখন ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। ইকোনমি স্লো ডাউন হয়ে গেছে, তো সিক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। ইকোনমিক স্ট্রাকচার বদলে গেছে বা ডিমান্ডের স্ট্রাকচার বদলে গেছে, তো স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। টেকনোলজি চেঞ্জ হয়ে গেছে, তো টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট। এডুকেশনাল কোয়ালিফিকেশন বা স্কিলের মিসম্যাচ আছে, তো এডুকেটেড আনএমপ্লয়মেন্ট। সেই ইকোনমিতে বরাবরই রোজগারের একটা ঘাটতি থাকে, এটা একটা ক্রনিক প্রবলেম। সেটার কারণ এক একবার আলাদা আলাদা হতে পারে, কিন্তু এটা বরাবরের ফিচার। মোস্টলি ডেভেলপিং কান্ট্রিজে এটা কিন্তু দেখা যায়, বিশেষ করে যাদের হাই পপুলেশন আছে। তো ক্রনিক আনএমপ্লয়মেন্ট। এবং লাস্ট প্রকার হচ্ছে ডেইলি ওয়েজ ওয়ার্ক যদি অফার করা হয় তাহলে ক্যাজুয়াল আনএমপ্লয়মেন্ট। আশা করি তোমাদের মনে থাকবে। যদি নোট করছো তাহলে আমি একই জিনিসটা এখানে চার্টে লিখে দিয়েছি, তোমরা নোট করে রাখতে। অ্যান্ড নেক্সট আমরা আলোচনা করব যেটা আমাদের আজকের হেডলাইন টপিক, অর্থাৎ মেথডস টু এস্টিমেট এমপ্লয়মেন্ট অ্যান্ড আনএমপ্লয়মেন্ট। কে এমপ্লয়েড আর কে আনএমপ্লয়েড, সেটা শুধু রোজগার থাকা বা না থাকা বা স্টেবল চাকরি থাকা না থাকা সেটার উপরে কিন্তু ডিপেন্ড করে না। কিভাবে আমি দেখছি সেটার উপরেও ডিপেন্ড করে। বিশেষ করে সরকারের যেই সমীক্ষাগুলো হয় সেখানে এমপ্লয়মেন্ট এবং আনএমপ্লয়মেন্ট কিভাবে দেখা হয় সেটা আমরা বুঝব। একই মানুষ যাকে একটা ভাবে এমপ্লয়েড ক্লাসিফাই করা হয়, তাকে কিন্তু আরেকভাবে আনএমপ্লয়েড ক্লাসিফাই করা যেতে পারে। একদম আশ্চর্য হয়েও না বন্ধুরা, এটাই হয় এবং সেটাই এখন আমরা আলোচনা করব। ওকে, সো আর ইউ রিচার্জড? নাও লেটস রিস্টার্ট। মেথডস টু এস্টিমেট এমপ্লয়মেন্ট অ্যান্ড আনএমপ্লয়। তো ইন্ডিয়াতে ট্রেডিশনালি বন্ধুরা এই এমপ্লয়মেন্ট বা আনএমপ্লয়মেন্টের ডেটা বের করতো ইন্ডিয়ার একটা এজেন্সি, এনএসএসও, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন। তো এই এনএসএসও রেফারেন্স পিরিয়ড অ্যাপ্রোচের ভিত্তিতে এই ডেটাটা বের করত। তবে এখন সেই কাজের রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে এনএসওকে, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিসকে, যে হচ্ছে পিরিয়ডিক লেবার সার্ভে বলে একটা সমীক্ষা পাবলিশ করে রেগুলারলি। এখন এই সমীক্ষায় এমপ্লয়মেন্ট বা আনএমপ্লয়মেন্ট মাপার কয়েকটা মেথড যেগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে দ্য ইউজুয়াল প্রিন্সিপাল স্ট্যাটাস মেথড বা ইউপিএস মেথড। ওটারই একটা সাবসেট হচ্ছে ইউজুয়াল প্রিন্সিপাল সাবসিডিয়ারি স্ট্যাটাস, ইউপিএসএস, বা এটাকে আরো পপুলারলি বলা হয় ইউজুয়াল স্ট্যাটাস। এটা কিন্তু রিসেন্ট অ্যাপ্রোচ। নেক্সট মেথড হচ্ছে কারেন্ট উইকলি স্ট্যাটাস, সিডব্লিউএস মেথড, এবং তৃতীয়টা হচ্ছে কারেন্ট ডেইলি স্ট্যাটাস অর্থাৎ সিডিএস মেথড। এই মেথডগুলোর ভিত্তিতে এই পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভেটা বেরোয়। বেসিক্যালি আমাদের দেশে বেরোজগারি কতটা রয়েছে সেগুলোরই এগুলো হচ্ছে ডেটা বের করে এই সমীক্ষায়। আচ্ছা, তোমাদের কাছে একটা প্রশ্ন, কেউ রোজগার করছে নাকি কেউ বেকার, এগুলোকে মেজার করার জন্য এতগুলো মেথড কেন? তো বন্ধুরা একটা জিনিস ভাবো, একজন ব্যক্তি 365 দিনের মধ্যে 300 দিন রোজগার করছে, দ্বিতীয় একজন ব্যক্তি সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন রোজগার করছে, এবং তৃতীয় ব্যক্তি একদিনে 2 ঘন্টা রোজগার করছে। এদের মধ্যে কাকে তুমি এমপ্লয়েড এবং কাকে আনএমপ্লয়েড বলবে? সবাই কি এরা তাহলে এমপ্লয়েড? তো অ্যাকচুয়ালি ইট ডিপেন্ডস অন হাউ এমপ্লয়মেন্ট ইজ মেজার্ড। তো এমপ্লয়মেন্ট বা আনএমপ্লয়মেন্ট মেজার করার জন্য ডিফারেন্ট মেথডস কেন? অ্যাকচুয়ালি বন্ধুরা পৃথিবী জুড়ে 3টে টাইপের মেথড ব্যবহার করা হয়, কিন্তু আমাদের ইন্ডিয়াতে 3টের জায়গায় 4টে মেথড ব্যবহার করা হয়। প্রশ্নটা একই, একটা বেকারত্ব মেজার করার এতগুলো মেথড কেন? তো দেখো বন্ধুরা, ইন্ডিয়াতে অনেক টাইপের প্রফেশন, জব, বিজনেস ইত্যাদি এক্সিস্ট করে। কেউ হতে পারে ফার্মার, কেউ হতে পারে পাবলিক সার্ভেন্ট, কেউ হতে পারে ডক্টর, কারোর থাকতে পারে রেগুলার ইনকাম, কারোর থাকতে পারে সিজনাল ইনকাম,
কারোর থাকতে পারে ফি বেসড ইনকাম। তো হাজার রকমের রোজগারের পদ্ধতি রয়েছে এবং এমপ্লয়মেন্ট বা আনএমপ্লয়মেন্ট ডেটা বের করার জন্য এই সমস্ত রোজগারের পদ্ধতির মাধ্যমেই আমাদের এই ডেটাটা বের করতে হবে। কে কিভাবে রোজগার করলো, সেটার নেচারটা কি, সে কি সারাটা বছরই রোজগার করে নাকি কিছু মাস নাকি কিছু দিন, সেটা আমাদের বুঝতে হবে। তো এই কারণেই হচ্ছে একটা সিঙ্গেল রুলে সমস্ত টাইপের এমপ্লয়মেন্ট বা আনএমপ্লয়মেন্ট মেজার করা সম্ভব না, যার জন্য এতগুলো টাইপের মেথডস রয়েছে। আচ্ছা, সেই মেথডগুলো অবভিয়াসলি এক এক করে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে এই রেফারেন্স পিরিয়ড অ্যাপ্রোচটা কি জিনিস সেটা আমরা একটু বুঝে নিই। তো ইউপিএস বা ইউপিএসএস মেথডে ব্যবহার করা হয় 365 ডে রেফারেন্স পিরিয়ড, অর্থাৎ যেই দিন সমীক্ষাটা করা হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে একজন ব্যক্তি তোমার বাড়িতে এসে এটা জিজ্ঞেস করছে যে আপনি কি রোজগার করেন কি করেন না, এখন সেটা উনি লাস্ট 365 ডেজের পার্সপেক্টিভে জিজ্ঞেস করছে যে লাস্ট এক বছরে আপনি রোজগার করেছেন কি। ঠিক আছে, তো সেটাকেই বলে হচ্ছে রেফারেন্স পিরিয়ড, যে আপনি কি জানতে চাইছেন, আজকে আমি রোজগার করেছি কিনা নাকি আমি গোটা বছরে রোজগার করেছি কিনা, কোন দিনের রেফারেন্সে বা কোন টাইম পিরিয়ডের রেফারেন্সে আপনি এই প্রশ্নটা জিজ্ঞেস করুন। তো এইটাকেই বলে হচ্ছে রেফারেন্স পিরিয়ড। তো ইউপিএস বা ইউপিএসএস লাস্ট 365 ডেজের রেফারেন্স পিরিয়ড ইউজ করে। সিডব্লিউএস মেথডটা লাস্ট 7 ডেজের ডেটা কালেকশন করে। সিডিএস মেথডটা লাস্ট 7 ডেজের মধ্যে ইচ অ্যান্ড এভরি ডে স্পেসিফিক ডেটা কালেক্ট করে। এই প্রত্যেকটা মেথডই বিভিন্ন টাইপের এমপ্লয়মেন্ট বা আনএমপ্লয়মেন্টকে মেজার করার জন্য বেস্ট, এবং এই তিনটে লেন্সের মাধ্যমে মেজার করলে আমরা আমাদের দেশের কমপ্লিট পিকচারটা পাই যে এমপ্লয়মেন্ট বা আনএমপ্লয়মেন্ট কত রয়েছে। আচ্ছা, খেয়াল রাখবে আরেকটা জিনিস বন্ধুরা, আমরা প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছিলাম একটা কনসেপ্ট যেটাকে বলে আন্ডার এমপ্লয়মেন্ট, এবং আনএমপ্লয়মেন্ট এবং আন্ডার এমপ্লয়মেন্টের মধ্যে কি তফাৎ। এবং তখন আমরা এটাও আলোচনা করেছিলাম যে এই আন্ডার এমপ্লয়মেন্টের একটা সমস্যা হচ্ছে যে এটা হিডেন থাকে, কারণ টেকনিক্যালি সে তো এমপ্লয়েড, কিন্তু তার স্কিল কোয়ালিফিকেশন বা টোটাল যত সময় সে দিতে পারবে সেই অনুযায়ী সে যেই কাজটা করে সেটা কিন্তু সুটেবল। আশা করি প্রিভিয়াস ভিডিওতে তোমরা সেটা বুঝেছিলে। আচ্ছা, তো এই আন্ডার এমপ্লয়মেন্টকে মেজার করা বিশেষ করে চ্যালেঞ্জিং, যার জন্য ওই সিডিএস মেথডটা কাজে লাগে। তো খেয়াল রাখবে এটা। আচ্ছা চলো তাহলে ফার্স্ট মেথড অফ মেজারিং আনএমপ্লয়মেন্ট আমরা দেখে নিই, ইউজুয়াল প্রিন্সিপাল স্টেটাস মেথড। নামটার দিকে ধ্যান দেবে, প্রিন্সিপাল স্টেটাস অর্থাৎ বেশিরভাগ দিন আপনি রোজগার করেন কি করেন। তো এখানে রেফারেন্স পিরিয়ড যেমন তোমাদের অলরেডি বললাম 365 ডেজ ব্যবহার করা হয়, যেদিন সমীক্ষা করতে এসছে তার আগের 365 দিনের কথা জিজ্ঞেস করে। তো এটাতে কি জানার চেষ্টা করা হয় যে একটা বছরের অর্থাৎ 365 ডেজের মধ্যে মেজরিটি দিন মানে 183 ডেজের বেশি আপনি রোজগার করেছেন কি করেননি, এটাকেই বলে প্রিন্সিপাল অ্যাক্টিভিটি। মানে বাংলা কথায় একজন সরকারি কর্মচারী আপনার ঘরে এসে এটা জিজ্ঞেস করবে যে লাস্ট ইয়ারের মধ্যে আপনি মোর দ্যান 6 মান্থস রোজগার করেছেন কি। যদি তুমি উত্তর হ্যাঁ দাও তার মানে তুমি এমপ্লয়েড, যদি না দাও তাহলে তুমি আনএমপ্লয়েড ইউপিএস মেথডের আন্ডারে। তো ইউপিএস মেথড এটা বেস্ট হয় ফর মেজারিং লং টার্ম স্টেবল বা ফুল টাইম এমপ্লয়মেন্ট। একজন ব্যক্তি যদি বছরের বেশিরভাগ দিনই রোজগার করছে, ছুটি ছাটা বাদ দিয়ে বা এক মাসের হয়তো লিভ টিভ নিয়েছিল সেগুলো বাদ দিয়ে, তার মানে সে একটা লং টার্ম স্টেবল জব করে বা সেটার চান্সই বেশি। তো ইউপিএস মেথডটা এই টাইপের এমপ্লয়মেন্ট মেজার করার জন্য বেস্ট হয়, বা উল্টোটাও ঠিক যে কারা কারা লং টার্ম স্টেবল জব করেন অর্থাৎ আনএমপ্লয়মেন্টের দিকটাই মেজার করার জন্য এটা বেস্ট মেথড। আচ্ছা, ইউপিএস মেথডে একটা টার্ম যেটা আমরা পেলাম সেটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্টিভিটি, এবং আরেকটা টার্ম যেটা আমাদের নেক্সট মেথড বোঝার জন্য কাজে লাগবে সেটা হচ্ছে সাবসিডিয়ারি অ্যাক্ট। তো এই দুটো কি জিনিস একবার একটু দেখে নিচ্ছি। তো প্রিন্সিপাল অ্যাক্টিভিটি বলতে লাস্ট বছরের মেজরিটি দিন যে যেটা করে, 365 দিনের মধ্যে 183 দিনের বেশি মোর দ্যান 6 মান্থস যে যেটা করে সেটা তার প্রিন্সিপাল অ্যাক্টিভিটি। আর সেখানে সাবসিডিয়ারি অ্যাক্টিভিটি বলতে এমন কোনো অ্যাক্টিভিটি যেটা 30 দিন বা তার বেশি কেউ করেছে বা করে। এখন প্রিন্সিপাল অ্যাক্টিভিটি একজন ব্যক্তির ইকোনমিক অ্যাক্টিভিটি হতে পারে বা নন ইকোনমিক অ্যাক্টিভিটি হতে পারে, কিন্তু সাবসিডিয়ারি অ্যাক্টিভিটি কিন্তু শুধুমাত্র ইকোনমিক অ্যাক্টিভিটিকেই বলে বা ধরা হয়। আর একটু ভালো করে বুঝি, এই এক্সাম্পলটা দেখো, একজন ফ্যাক্টরি ওয়ার্কার যদি 365 দিনের মধ্যে 65 ডেজ হয়তো সে বেকার থাকে বা রোজগার না করে, কিন্তু মেজরিটি দিন অর্থাৎ মোর দ্যান 6 মান্থস দ্যাট ইজ 300 ডেজ ইন দিস কেস সে যদি রোজগার করে, তাহলে এই ফ্যাক্টরি ওয়ার্কটাই তার প্রিন্সিপাল অ্যাক্টিভিটি। সে মেইনলি একজন ফ্যাক্টরি ওয়ার্ক, বাকি দিন হয়তো সে কোনো কাজই করেনি। বা যদি দ্বিতীয় এক্সাম্পলটা দেখো, যেখানে একটা স্টুডেন্ট বছরের 365 দিনের মধ্যে 320 দিনই সে কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি করেনি, রোজগার করেনি, পড়াশোনা করেছে, কিছু প্রিপারেশন নিচ্ছে ইত্যাদি, কিন্তু একটা বছরে 45 ডেজ সে হয়তো কোনো দোকানে কাজ করেছে, হতে পারে ফ্যামিলির কোনো ব্যবসা আছে, সেখানে সে 45 ডেজ কাজ করে কিছু রোজগার সে করেছে, বা হয়তো প্রাইভেট টিউশন পড়িয়ে সে কিছু রোজগার করেছে। তো এই ক্ষেত্রে দেখো প্রিন্সিপাল অ্যাক্টিভিটি কিন্তু তার
কিছু নেই, অর্থাৎ সে 365 দিনের মধ্যে ম্যাক্সিমাম দিন সে বেকার ছিল, কোনো রোজগার সে করেনি, স্টুডেন্ট ছিল। কিন্তু তার সাবসিডিয়ারি অ্যাক্টিভিটি হচ্ছে যে সে একটা দোকানে কাজ করেছে, যেটা 30 দিন বা তার বেশি সে করেছে, সেটাকে ধরা হয় সাবসিডিয়ারি অ্যাক্টিভিটি। তো প্রথম এক্সাম্পলে প্রিন্সিপাল অ্যাক্টিভিটি অর্থাৎ ফ্যাক্টরি ওয়ার্ক একটা ইকোনমিক অ্যাক্টিভিটি ছিল, বছরের বেশিরভাগ দিন এই ব্যক্তিটা রোজগার করেছে। কিন্তু স্টুডেন্টের ক্ষেত্রে তার প্রিন্সিপাল অ্যাক্টিভিটি কিন্তু একটা নন ইকোনমিক অ্যাক্টিভিটি ছিল, বছরের বেশিরভাগ দিন সে বেকার ছিল। কিন্তু ফ্যাক্টরি ওয়ার্কারের ক্ষেত্রে তার সাবসিডিয়ারি অ্যাক্টিভিটি কিন্তু কিছু ছিলই না, যদি সে রোজগার না করেছে তাহলে তার সাবসিডিয়ারি অ্যাক্টিভিটি কিচ্ছু ছিল না। তবে স্টুডেন্টের ক্ষেত্রে যেহেতু 45 ডেজ সে রোজগার করেছে, তাহলে এটা তার সাবসিডিয়ারি অ্যাক্টিভিটি। ঠিক আছে, তো যেটা বললাম প্রিন্সিপাল অ্যাক্টিভিটি ইকোনমিক অ্যাক্টিভিটি হতে পারে বা নন ইকোনমিক অ্যাক্টিভিটি হতে পারে, কিন্তু সাবসিডিয়ারি অ্যাক্টিভিটি শুধুমাত্র ইকোনমিক অ্যাক্টিভিটিকেই বোঝায়, এমন কোনো কাজ যেটাতে আর্থিক লেনদেন আছে। তো এবারে তাহলে আমরা নেক্সট মেথডে চলে যাচ্ছি, যেটা দ্য মোস্ট রিসেন্ট মেথড অ্যাকচুয়ালি, ইউজুয়াল প্রিন্সিপাল সাবসিডিয়ারি স্ট্যাটাস বা ইউজুয়াল স্ট্যাটাস। দেখো প্রিন্সিপাল আর সাবসিডিয়ারি টার্মটা এখানে ব্যবহার করা হয়েছে, মানে বুঝতেই পারছো এখানে প্রিন্সিপাল অ্যাক্টিভিটিও মাপা হয়, আবার সাবসিডিয়ারি অ্যাক্টিভিটিও দেখা হয়। রেফারেন্স পিরিয়ডটা এখানেও 365 ডেজ, অর্থাৎ লাস্ট এক বছরে আপনি কতদিন রোজগার করেছেন প্রিন্সিপাল এবং সাবসিডিয়ারি অ্যাক্টিভিটি মিলিয়ে বলবেন। এটাতে কি দেখা হয়, যারা ওই ইউপিএস মেথডে যাদেরকে এমপ্লয়েড ধরা হয়েছে, অর্থাৎ বছরের বেশিরভাগ দিন সে একটা ইকোনমিক প্রিন্সিপাল অ্যাক্টিভিটি ফলো করেছে, তাই জন্য ইউপিএস মেথডের আন্ডারে যারা এমপ্লয়েড তাদেরকে নেওয়া হয়, এবং তার সাথে সাথে যাদেরকে ইউপিএস মেথড আনএমপ্লয়েড হিসাবে ক্লাসিফাই করে দিয়েছে, কারণ 183 ডেজের বেশি সে কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি করেনি, তাদের মধ্যে থেকেও দেখা হয় যে কারা কারা সাবসিডিয়ারি অ্যাক্টিভিটি করেছে, অর্থাৎ 30 দিন বা তার উপরে কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি পারসিউ করেছে। মানে সমীক্ষা কর্মচারী তোমাকে এটাও জিজ্ঞেস করবে যে এমন কোনো কাজ আছে যেটা অ্যাটলিস্ট আপনি 30 দিন করেছেন, তো যদি উত্তরটা ইয়েস হয় তাহলে তুমি ইউপিএসএস মেথডের আন্ডারে এমপ্লয়েড, যদি নো হয় আনএমপ্লয়েড। তো এই ইউপিএসএস মেথড হচ্ছে বেস্ট ফর ক্যাপচারিং ইনফর্মাল, সিজনাল বা পার্ট টাইম ওয়ার্ক, যেমন ওই স্টুডেন্টটা করলো। এই দুটো মেথডের ডিফারেন্সটা আরেকবার পরিষ্কার করে একটু বুঝিয়ে দিচ্ছি। ইউপিএস মেথড শুধু প্রিন্সিপাল অ্যাক্টিভিটির দিকে তাকায়, ইউপিএসএস মেথড সেখানে দুটোই দেখে। যারা ইউপিএস মেথডের আন্ডারে এমপ্লয়েড তারা ইউপিএসএস মেথডের আন্ডারেও ইনক্লুডেড। তো ইউপিএস মেথডটা অবভিয়াসলি একটু রেস্ট্রিকটিভ, বছরের মেজরিটি দিন কাজ করতে হবে এমপ্লয়েড স্ট্যাটাসটা পাওয়ার জন্য, কিন্তু ইউপিএসএস মেথডটা আর একটু বেশি লিবারাল, যে তুমি অ্যাটলিস্ট 30 দিনও যদি কিছু রোজগার করেছো তাহলে তুমি এমপ্লয়েড। বা উল্টোভাবে বলতে গেলে ইউপিএস মেথড এটা বলে যে তুমি বছরের বেশিরভাগ দিন যদি রোজগার না করেছো তার মানে তুমি আনএমপ্লয়েড, কিন্তু ইউপিএসএস মেথড এটা বলে বছরের বেশিরভাগ দিন কাজ না করলেও অ্যাটলিস্ট 30 দিনের বেশি যদি কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি করেছো তাহলে তুমি এমপ্লয়েড, এলস তুমি আনএমপ্লয়েড। 30 দিনেরও যদি কম কাজ করেছো তাহলে তুমি আনএমপ্লয়েড হলে। তো ইউপিএসএস মেথডে আনএমপ্লয়েড হওয়ার জন্য স্ট্রাগল করতে হবে। তো একটা এক্সাম্পল দেখি, যেমন ধরো একজন গ্রামের ভদ্রমহিলা, তিনি বেশিরভাগ দিন হাউস ওয়ার্ক উনি করেন, তিনি একজন হাউসওয়াইফ, কিন্তু যখন হারভেস্ট সিজন চলেন সে তার পরিবারের খেতে কাজ করেন, ধরে নিচ্ছি সেটা বছরে 35 ডে। তো ইউপিএস মেথড তাকে কিন্তু আউট অফ লেবার ফোর্স বলে দেবে। লেবার ফোর্স, আনএমপ্লয়মেন্ট রেট ইত্যাদি এগুলো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, আশা করি ফর্মুলাগুলো তোমাদের মনে আছে, এই ভিডিওর নিচে কমেন্টে লিখে দাও। আচ্ছা, কিন্তু এই ভদ্রমহিলাকে ইউপিএসএস মেথড কিন্তু এমপ্লয়েড হিসাবে গণনা করবে, যেহেতু সে 35 ডেজ ইকোনমিক অ্যাক্টিভিটি সে করেছে। আচ্ছা, এবারে আমরা 3 নম্বর মেথডে চলে যাই, যেটা হচ্ছে কারেন্ট উইকলি স্ট্যাটাস। নামটা থেকে কারেন্ট উইকলি স্ট্যাটাস। তো উইকলি স্ট্যাটাস মানে রেফারেন্স পিরিয়ড 7 ডেজ প্রিসিডিং দ্য ডেট অফ সার্ভে। কারেন্ট মানে যেই দিন সমীক্ষা করতে এলো তার একদম ইমিডিয়েট আগের 7 দিনের ডেটা কালেকশন করবে। তো এখানে কি দেখা হয় যে কতজন ব্যক্তি লাস্ট 7 দিনে অ্যাটলিস্ট 1 ঘন্টা কাজ করেছে। তো ম্যাডাম বাড়িতে এসে এটাও জিজ্ঞেস করবে যে লাস্ট সপ্তাহে অ্যাটলিস্ট 1 ঘন্টা আপনি ইকোনমিক অ্যাক্টিভিটি করেছেন, উত্তর যদি হ্যাঁ হয় আর উত্তর যদি না হয়। তো এই মেথডটা বেস্ট কোন জিনিসটা ক্যাপচার করার জন্য, শর্ট টার্ম এমপ্লয়মেন্টের কি ট্রেন্ড চলছে, একদম কারেন্ট সপ্তাহে শর্ট টার্ম এমপ্লয়মেন্ট ট্রেন্ড কি চলছে মার্কেটে। যদি ধরো ফর এক্সাম্পল কোনো ওয়েডিং সিজন হয় তখন শর্ট টার্ম এমপ্লয়মেন্ট হিসাবে ক্যাটারিং এর কোনো জব হতে পারে, সেটা এখানে উঠে আসবে। সাধারণত আরবান এরিয়াতে নানান টাইপের জব হয়, ডেলিভারি বয় হয়ে গেল, ক্যাব ড্রাইভার হয়ে গেল, এমন অনেক জব যেটা হয়তো গ্রামের লোক শোনেওনি। তো সেগুলো জিনিস এই কারেন্ট উইকলি স্ট্যাটাস মেজারমেন্টে উঠে আসে। অ্যান্ড ফাইনালি দ্য লাস্ট মেথড
অফ মেজারিং আনএমপ্লয়মেন্ট হচ্ছে কারেন্ট ডেইলি স্টেটাস। তো এটাতে রেফারেন্স পিরিয়ড কি, সেই লাস্ট এক সপ্তাহই। হাউএভার সেখানে প্রত্যেক দিনের তোমাকে জিজ্ঞেস করা হবে এবং দিনটাকেও অ্যাকচুয়ালি দুটো পার্টে ভাগ করা আছে। 7 দিনটাকে 14 দিনের ইউনিট ধরা হয়, মানে ওয়ার্কিং আওয়ার্স যদি আমি 8 ঘন্টা ধরি, এখানে 7 দিনটাকে ধরা হবে 14 দিনের 4 ঘন্টা করে ওয়ার্ক টাইম বা রেফারেন্স। তো এখানে এটা দেখা হয় যে কতজন ব্যক্তি গ্রেটার দ্যান 4 আওয়ার্স কাজ করেছে তাদেরকে বলা হবে ফুল ডে এমপ্লয়েড। মানে পুরোপুরি তাকে 8 ঘন্টা কাজ করতে হবে না, 4 ঘন্টার বেশি হলেই সে ফুল ডে এমপ্লয়েড। আর যদি এমন হয় 1 ঘন্টা বা তার বেশি কিন্তু 4 ঘন্টার কম, তাহলে তাকে ধরা হয় হাফ ডে এমপ্লয়েড। তো ম্যাডাম এসে এটা জিজ্ঞেস করবে যে এক্স্যাক্টলি আমাকে বলো সপ্তাহে কোন কোন দিন তুমি কত ঘন্টা করে কাজ করেছো। তো এটা বেসিক্যালি অনেক ডিটেলসে, দেখো ম্যাগনিফাইং গ্লাস ধরে আছে, তোমার এমপ্লয়মেন্ট বা আনএমপ্লয়মেন্ট স্ট্যাটাসটাকে অনেক ডিটেলসে এখানে পর্যবেক্ষণ করা হচ্ছে। তো এই মেজারমেন্টটাতেই উঠে আসে যে এক্স্যাক্টলি কারা আনএমপ্লয়েড আর কারা কারা আন্ডার এমপ্লয়েড। মানে ফর এক্সাম্পল, যদি কোনো ব্যক্তির সমীক্ষাতে এটা উঠে আসে বন্ধুরা যে মানডেতে সে 8 ঘন্টার কাজ করেছিল, তাহলে তাকে ফুল ডে এমপ্লয়েড ধরা হবে সেই দিনের জন্য। টিউসডেতে সে কোনো কাজ পায়নি, আবার ওয়েডনেসডেতে সে 3 ঘন্টা কাজ করেছিল, মানে হাফ ডে সে এমপ্লয়েড ছিল। অমনি থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে স্ট্যাটিস্টিক্স এমন ছিল। তো কারেন্ট ডেইলি স্ট্যাটাস এক্স্যাক্টলি জানতে চায় যে উইকে কোন ডেতে কত ঘন্টা তুমি রোজগারমূলক কাজ করেছো। তাতে কি হয়, যেমন তোমাকে বললাম, আন্ডার এমপ্লয়মেন্ট উঠে আসে। একজন ব্যক্তি যদি মানডেতে 8 ঘন্টা তার কাজ করার ক্যাপাসিটি ছিল এবং মানডে ছাড়া সে সপ্তাহের অন্য দিনগুলোতে 8 ঘন্টার কাজ যদি না করেছে, তার একটা কারণ কিন্তু এটা হতে পারে যে সে 8 ঘন্টার কাজ প্রতিদিন পায়নি। তো ডেইলি ওয়েজ লেবারার, গিগ ওয়ার্কার্স ইত্যাদি, তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা প্রচন্ড প্রযোজ্য। কালকে রোজগার পেয়েছিলাম, আজকে পাবো কিনা আমি জানি না। তো সিডিএস এ এটা উঠে আসে। অলরাইট, চলো তাহলে এই 4টে মেথডের একটা সামারি আমরা নিয়ে নিই। প্রথমে ইউপিএস এবং ইউপিএসএস মেথড, যেটাতে রেফারেন্স পিরিয়ড হচ্ছে লাস্ট 365 ডেজ। তো এই দিন ধরো রাহুল একজন ব্যক্তি যার বাড়িতে সমীক্ষা করতে পৌঁছে গেছে আমাদের ম্যাডাম। তো রাহুলের সিচুয়েশন হচ্ছে যে সে লাস্ট 365 ডেজে 10 মাস সে চাকরি খুঁজছিল, সে এমপ্লয়েড ছিল না, কিন্তু সে সিকিং অ্যান্ড অ্যাভেলেবল ফর জব সে ছিল। হাউএভার 35 ডেজ ফেস্টিভ সিজনে সে কোনো গিগ ওয়ার্কার পেয়ে গেছে, কোনো কেটারিং এর কাজ পেয়ে গেছে বা কোনো সোনার দোকানে কাজ পেয়ে গেছে ইত্যাদি। তো ইউপিএস মেথড রাহুলকে কিন্তু আনএমপ্লয়েড বলে দেবে, কারণ বছরের মেজরিটি দিন সে কিন্তু কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি করেনি। হাউএভার ইউপিএসএস মেথডে সে কিন্তু এমপ্লয়েড, কারণ 30 দিন বা তার বেশি সে রোজগারমূলক কাজ করেছে। তেমনি প্রিয়া 10 মাস সে এক্সামিনেশনের প্রিপারেশন করেছে, বাট লাস্ট 1 বছরে 45 ডেজ সে হোম টিউশন করে কিছু রোজগার সে করেছে। তো ইউপিএস তাকে আউট অফ লেবার ফোর্স বলে দেবে, যেহেতু 10 মাস সে চাকরি সিকিংও ছিল না, অ্যাভেলেবেলও ছিল না, এক্সাম প্রিপারেশন করছিল, সে চাকরি খুঁজছিল না। হাউএভার ইউপিএসএস কিন্তু তাকে এমপ্লয়েড বলবে, কারণ 30 দিনের বেশি সে রোজগার করেছে। তেমনি অনন্যা, যে বেসিক্যালি ফুল টাইম কলেজ স্টুডেন্ট, তাকে দুটো মেথডই কিন্তু আউট অফ লেবার ফোর্স বলবে, কারণ সে কাজ খুঁজছেও না, করেও নি। হেন্স কি কনসেপ্ট হচ্ছে, ইউপিএসএস মেথড, ইউপিএস মেথড যাদেরকে আনএমপ্লয়েড বা আউট অফ লেবার ফোর্স ট্যাগ করে দিয়েছে, তাদের মধ্যে থেকেও কিছু ব্যক্তিকে তারা এমপ্লয়েড স্ট্যাটাস দিয়ে থাকে যদি সে 30 দিন বা তার বেশি রোজগার করেছে। তো আশা করি ফার্স্ট দুটো মেথড ক্লিয়ার এই 3টে এক্সাম্পলের মাধ্যমে। এবার নেক্সট দুটো মেথড আমরা দেখে নেব। তো সিডাব্লিউএস এবং সিডিএস মেথড, যেটা 1 উইকের রেফারেন্স পিরিয়ড নেয়। আবার রাহুল ওর সিনারিওটা যদি এমন হতো যে সে মানডেতে কাজ করেছে 8 ঘন্টা, টিউসডেতে 2 ঘন্টা কাজ করেছে, বাকি দিন সে কোনো রোজগারমূলক কাজ করেনি, তাহলে সিডাব্লিউএস কিন্তু তাকে 100% এমপ্লয়েড বলে দিত, কারণ সিডাব্লিউএস এর আন্ডারে ক্রাইটেরিয়া অ্যাটলিস্ট 1 ঘন্টা যদি কাজ করেছো তার মানে তুমি এমপ্লয়েড। হাউএভার সিডিএস কিন্তু তাকে এমপ্লয়েড বা আনএমপ্লয়েড কিন্তু কোনোটাই ট্যাগ দেবে না, জাস্ট এটা ধরবে 1.5 ডেজের জন্য সে এমপ্লয়েড ছিল, 8 ঘন্টা প্লাস 2 ঘন্টা বলতে 1 দিনের ফুল এমপ্লয়মেন্ট আর হাফ দিনের হাফ এমপ্লয়মেন্ট। আবার 5.5 ডেজ সে আনএমপ্লয়েড ছিল। অর্থাৎ সরকার এই ডেটা থেকে এটা বুঝতে পারলো যে রাহুল আন্ডার এমপ্লয়েড আছে। সিডাব্লিউএস থেকে বুঝতে পারলো না ছেলেটা কিছু তো রোজগার করছে, কিন্তু সিডিএস ডেটা থেকে বুঝতে পারলো যে ও আন্ডার এমপ্লয়েড আছে। বুঝলে? নেক্সট এক্সাম্পল প্রিয়ার ক্ষেত্রে, যদি এমন তার গপ্প হয় 1 সপ্তাহের, যে 1 সপ্তাহের মধ্যে ওয়েডনেসডেতে সে 1 ঘন্টা বাড়িতে হোম টিউশন পড়িয়েছে, যার জন্য সে কিছু রোজগার করেছে। হাউএভার রেস্ট অফ দ্য উইক সে কোনো কাজ করে। তো সিডাব্লিউএস তাকে 100% এমপ্লয়েড বলে দেবে, কারণ মিনিমাম 1 ঘন্টার কাজ করলেই তুমি এমপ্লয়েড। হাউএভার সিডিএস এটা খুঁজে বার করবে যে প্রিয়াও কিন্তু আন্ডার এমপ্লয়েড বা আউট অফ লেবার ফোর্স। অনন্যার ক্ষেত্রে সারা সপ্তাহ কলেজই করেছে, কোনো পেইড ওয়ার্ক করেনি, তো দুটো
সমীক্ষাই তাকে আউট অফ লেবার ফোর্স ট্যাগ দিয়ে দেবে। তো বেসিক্যালি এটাই। সিডাব্লিউএস 1 ঘন্টা কাজ করেছো, যদি করেছো তাহলে তুমি পাস অর্থাৎ এমপ্লয়েড, ফেল অর্থাৎ আনএমপ্লয়েড। সিডিএস কিন্তু একটু ওই পাড়ার মাসির মতো, ওই সিসিটিভি ক্যামেরা টাইপ মাসি হয় না, যারা হচ্ছে তোমার হাড়ির খবর একদম খুঁচিয়ে জানতে চায়, তো সেটা হচ্ছে সিডিএস। যে রোজগার যদি করছো, কত ঘন্টার রোজগার করছো সেটাও খুঁজে বার করবে। তো আশা করি ক্লিয়ার হলো। তো এই ডিফারেন্ট মেথড গুলো থেকে আমরা ডিফারেন্ট টাইপের ইনসাইটস আমরা পাই। যেখানে ইউপিএস মেথডে আমরা কারা কারা স্টেবল লং টার্ম এমপ্লয়মেন্টে আছে তাদের কথা জানতে পারি। সিডাব্লিউএস মেথডের ক্ষেত্রে উইকলি এমপ্লয়মেন্ট স্ট্যাটাস কি চলছে, মানে কারেন্ট ট্রেন্ডিং এমপ্লয়মেন্ট কি চলছে। আর সিডিএস এর ক্ষেত্রে কারা কারা আন্ডার এমপ্লয়মেন্ট আছে সেটা আমরা জানতে পারি। আবার উল্টোভাবে ভাবতে গেলেও যারা এমপ্লয়েড নেই তারা আনএমপ্লয়েড আছে। তো ইউপিএস মেথডে আমরা ক্রনিক আনএমপ্লয়মেন্ট ইকোনমিতে আছে কিনা সেটা আমরা বুঝতে পারি। সিডাব্লিউএস এর ক্ষেত্রে লেটেস্ট কারেন্ট ট্রেন্ডিং এ কি জব পাওয়া যাচ্ছে না সেটা আমরা বুঝতে পারি। আর সিডিএস এর ক্ষেত্রে আবারও আনএমপ্লয়মেন্ট বুঝতে। তো তিনটে ডেটা থেকেই আমরা কিন্তু কমপ্লিট পিকচার অফ এমপ্লয়মেন্ট এবং আনএমপ্লয়মেন্ট আমরা পেয়ে থাকি। এইবার আরেকটা ইন্টারেস্টিং প্রশ্ন বন্ধুরা, যে এই মেথডগুলোর মধ্যে কোনটাতে হাইয়েস্ট আনএমপ্লয়মেন্ট রেট মনে আছে বন্ধুরা? আগের ভিডিওতে এটার ফর্মুলা আমি তোমাদের বলেছিলাম। তো হাইয়েস্ট আনএমপ্লয়মেন্ট রেট কোন মেথডের মাধ্যমে উঠে আসে? তো ইউপিএসএস মেথডে লোয়েস্ট আনএমপ্লয়মেন্ট রেট আসে, কারণ এখানে 30 দিন বা তার বেশি ইকোনমিক অ্যাক্টিভিটি করলেই তোমাকে আনএমপ্লয়েড ঘোষণা করে না। হাউএভার সিডিএস এর ক্ষেত্রে যেখানে একদম খুঁটিয়ে এক সপ্তাহতে তুমি এক্স্যাক্টলি কত ঘন্টার কাজ করেছো সেটা দেখা হয়, সেখানে কিন্তু আনএমপ্লয়মেন্ট রেট সবচেয়ে বেশি আসে। আর মিডিলে আসে সিডাব্লিউএস, যেটাতে আনএমপ্লয়মেন্টের হার মডারেট লেভেলে বোঝা যায়। তো খেয়াল রেখো এই ফর্মুলাটা। আচ্ছা, অ্যাকচুয়ালি এই সমস্ত মেথড ব্যবহার করা হয় বা হতো এই পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভেতে, যেটা এখন ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস পাবলিশ করে থাকে। তো ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের আন্ডারে একটা এজেন্সি 2017 থেকে ফাংশন করছে। তার আগে ওই এনএসএসও যে এজেন্সিটা ছিল সে 5 বছরের কুইনকেনিয়াল সার্ভে করত। আচ্ছা, তো এই পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভেটা করা হয় রোটেশনাল প্যানেল স্যাম্পলিং স্কিমের মাধ্যমে, মানে ঘুরিয়ে ফিরিয়ে কিছু বাড়িতে যা হবে সবার বাড়ি তো কভার করা সম্ভব না। এই রেফারেন্স পিরিয়ডে হয়তো তোমার বাড়ি আসতে পারে, নেক্সট রেফারেন্স পিরিয়ডে অন্য কারোর বাড়ি যেতে পারে, তোমার বাড়ি আর আসলো না। তো ওটাকেই বলে রোটেশনাল প্যানেল স্যাম্পলিং স্কিম। 2025-এ এটাতে একটু চেঞ্জ হয়েছে। চেঞ্জটা কি এখনই বলছি। তো বেসিক্যালি এই পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে যে ডেটাগুলো পাবলিশ করে মান্থলি এবং কোয়ার্টারলি পাবলিশ করে রুরাল এবং আরবান এরিয়ার জন্য এই লেবার ফোর্সের সার্ভে সিডাব্লিউএস মেথডের আন্ডারে অ্যানুয়ালি পাবলিশ করে ইউজুয়াল স্ট্যাটাস অর্থাৎ প্রিন্সিপাল স্ট্যাটাস আর সাবসিডিয়ারি স্ট্যাটাস এবং সিডাব্লিউএস মেথডের ডেটা। হাউএভার এই সিডিএস মেথডটা আপাতত কিন্তু পিএলএফএস সার্ভেগুলোতে আসছে না। অনেক রকমের চ্যালেঞ্জেস আছে। এত খুঁটে ইন্ডিয়ার মতো বহু জনসংখ্যার একটা দেশের মানুষের ব্যাপারে জানা। তো আপাতত সিডিএস মেথডে ডেটা বেরোচ্ছে না, এটা খেয়াল রাখবে। তবে ভবিষ্যতে কিন্তু বেরোতে পারে, তাই জন্য আমি কভার করে দিলাম এবং এক্সামে কিন্তু কোয়েশ্চেন এখনো আসে। আচ্ছা, তো এই কি কনসেপ্টটা মনে রাখবে। অ্যান্ড ফাইনালি বন্ধুরা, কুইজ টাইম। আমাদের আজকের আলোচনা থেকে তোমরা কি শিখলে সেটা এখনই বোঝা যাবে। কিছু PYQs এবং কিছু এক্সাম ওরিয়েন্টেড কোয়েশ্চেন্স তোমাদের জন্য নিয়ে এসেছি। প্রত্যেকটা কোয়েশ্চেন তোমাদের স্ক্রিনে দেখাবো, সাথে সাথে তোমরা ভিডিওটা পজ করবে এবং কমেন্ট সেকশনে ভালো করে পড়ে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করো। তাহলে তোমাদেরও একটা ইভ্যালুয়েশন তোমরা ইনস্ট্যান্টলি পেয়ে যাবে। চলো শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন পজ করে নাও। 3, 2, 1। জিজ্ঞেস করেছে there is a mismatch in regional or occupational pattern of job vacancies and the pattern of worker availability। মানে রিজনাল অ্যান্ড অকুপেশনাল প্যাটার্ন, কোনো একটা অঞ্চলে চাকরি অ্যাভেলেবেল আছে বা কোনো একটা টাইপের জব অ্যাভেলেবেল আছে, হাউএভার সেই অঞ্চলে ওয়ার্কার অ্যাভেলেবেল নেই বা যেই টাইপের চাকরি অ্যাভেলেবেল আছে তার জন্যে ওয়ার্কার অ্যাভেলেবেল নেই। তো এমন সিচুয়েশনে কোনটা হয় আলোচনা করলাম এখনই, স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। কনগ্রাচুলেশনস যারা সঠিক উত্তর দিয়েছো, এ। নেক্সট কোয়েশ্চেন পড়ে নাও। 3, 2, 1। জিজ্ঞেস করেছে which measurement method includes all those who are found unemployed in the reference year and reflects chronic unemployment। তো এই সমীক্ষার মেথডগুলোর মধ্যে ক্রনিক আনএমপ্লয়মেন্ট কোন মেথডে বেরিয়ে আসে? এখনো একটা বড়সড় ইনফোগ্রাফিক্স আমি তোমাদের দেখিয়েছি। তো কনগ্রাচুলেশনস যারা উত্তর করেছো, ডি, ইউজুয়াল প্রিন্সিপাল স্ট্যাটাস আনএমপ্লয়মেন্ট বা ইউপিএস আনএমপ্লয়মেন্ট। ক্রনিক আনএমপ্লয়মেন্ট বা লং টার্ম আনএমপ্লয়মেন্ট এই ডেটার থেকে উঠে আসে। নেক্সট কোয়েশ্চেন পড়ে নাও। 3, 2, 1। আচ্ছা, ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট জেনারেলি মিনস, ইউপিএসসির কোয়েশ্চেন, ছদ্মবেশী বেকারত্ব, সেটার মানে কি? তো লার্জ নাম্বার অফ পিপল রিমেন আনএমপ্লয়েড না, ডিসগাইজড আনএমপ্লয়েড মানে লোকে আনএমপ্লয়েড তো আছে কিন্তু আমরা সেটা বাইরে থেকে বুঝতে পারছি না, ছদ্মবেশে রয়েছে। তো কিসের সেই ছদ্মবেশ? যে সে এমনিতে মনে হয় যে সে এমপ্লয়েড আছে। অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট ইজ নট অ্যাভেলেবল, এটা হতে পারে
রাইট, গ্রামের দিকে ইত্যাদিতে কেন এগ্রিকালচার অ্যাক্টিভিটিতে এত বেশি জন ইনভলভ? কারণ অন্যান্য রোজগারের সংস্থান রুরাল এরিয়াতে খুব একটা নেই, এটা হতে পারে। মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার ইজ জিরো, এইটা একদম হবেই। মার্জিনাল মানে ওয়ান অ্যাডিশনাল, মানে একটা কাজ করতে যতজন লাগে তার থেকে বেশি লেবারের কোনো প্রোডাক্টিভিটি নেই, আউটপুটে কিন্তু একেবারেই কোনো ফারাক আসবে না, তো এটা তো একদম হবে। প্রোডাক্টিভিটি অফ দ্য ওয়ার্কার ইজ লো, এটাও হতে পারে একটা এক্সটেন্ট, বাট সি ইজ দ্য মোস্ট অ্যাকুরেট আনসার। তো কনগ্রাচুলেশনস যারা সঠিক উত্তর দিয়েছো, সি, মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার ইজ জিরো। নেক্সট কোয়েশ্চেন পড়ে নাও, 3, 2, 1. Disguised unemployment is said to occur when? অপশন দিয়েছে ডিমান্ড ফর লেবার ডিক্লাইন্স কম্পেয়ার্ড টু ইট সাপ্লাই ফর ডেমোগ্রাফিক রিজনস, না সেটা তো নয়। ডিমান্ড ফর লেবার রিডিউসেস বিকজ অফ সিজনাল সুইং, না এটা সিজনাল আনএমপ্লয়মেন্ট। মোর লেবার ইজ এনগেজড ইন অ্যান অকুপেশন দেন অপটিমালি রিকোয়ার্ড, যতটা প্রয়োজন তার থেকে বেশি লোকজন ইনভলভ আছে, একদম সঠিক উত্তর। জব গট রিডিউসড বিকজ অফ নেগেটিভ বিজনেস সাইকেল, এটা কোনটা টাইপের আনএমপ্লয়মেন্ট বলে দাও, এই বিজনেস সাইকেলের বিষয়টা। এনিওয়ে কনগ্রাচুলেশনস, এই প্রশ্নের উত্তর সি, যারা সঠিক উত্তর দিয়েছো। নেক্সট কোয়েশ্চেন পজ করে পড়ে নাও এবং উত্তর দেওয়ার চেষ্টা করো। 5, 4, 3, 2, 1. জিজ্ঞেস করেছে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া ইজ মেইনলি রিলেটেড টু, আচ্ছা অপশন দিয়েছে, কারেক্ট অপশন আইডেন্টিফাই করতে হবে, WBCS মেইনসের কোয়েশ্চেন। তো ডিসগাইজড আনএমপ্লয়মেন্টটা ডেফিনেটলি এগ্রিকালচার সেক্টরে দেখা যায় এবং রুরাল এরিয়াতে দেখা যায়। আরবান এরিয়াতে অনেক টাইপের জব অ্যাকচুয়ালি এক্সিস্ট করে, আর বিশেষ করে আরবান এরিয়াতে সোশ্যাল স্টিগমা খুব একটা কিন্তু নেই। মানে আমারই নিজের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স, একটা বড় কোম্পানির ম্যানেজার সে উবার চালাচ্ছে তার সাবসিডিয়ারি অ্যাক্টিভিটি হিসাবে বা তার ওয়ার্কিং টাইমের বাইরে। তো আরবান এরিয়াতে চলতি কথা ওই জাজমেন্টের বিষয়টা নেই, তো অনেক টাইপের খুঁটিনাটি কাজকর্ম থাকে। তো আরবান এরিয়াতে বিশেষ করে এই ডিসগাইজড আনএমপ্লয়মেন্টটা দেখা যায় না। তো তাই জন্য 1 and 2 ইজ দ্য কারেক্ট আনসার। কনগ্রাচুলেশনস যারা সঠিক উত্তর দিয়েছো। একটা জিনিস আশা করি বন্ধুরা লক্ষ্য করলে যে এই ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট থেকে কিন্তু অনেক টাইপের প্রশ্ন আসে। সেটার কারণ কি? কারণ আমাদের ইন্ডিয়াতে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট কিন্তু অনেকটাই দেখা যায়, বা মোস্ট কমন টাইপ অফ আনএমপ্লয়মেন্ট হচ্ছে এই ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। এখনো আছে, ট্র্যাডিশনালিও তাই ছিল, যার জন্য এত বেশি কোয়েশ্চেন আসে এই কম্পিটিটিভ এক্সামগুলোতে। অলরাইট, নেক্সট কোয়েশ্চেন তো জিজ্ঞেসই করে ফেলেছে, যেটা এখনই বললাম, 3, 2, 1. দ্য টাইপ অফ আনএমপ্লয়মেন্ট মোস্টলি ফাউন্ড ইন ইন্ডিয়া ক্যান বি ক্যারেক্টারাইজড অ্যাজ, কনগ্রাচুলেশন যারা সঠিক উত্তর দিয়েছো, ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন পড়ে নাও, 3, 2, 1. If a worker voluntarily quits his job to find a better opportunity, what kind of unemployment does he experience during the job search? এখনই সেটা ছবি দেখিয়ে তোমাদের বলে দিলাম, এটাকে বলে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। কনগ্রাচুলেশন যারা সঠিক উত্তর দিয়েছো, এ, ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। নেক্সট কোয়েশ্চেন পড়ে নাও, 5, 4, 3, 2, 1. আচ্ছা জিজ্ঞেস করেছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য মেথডস ইউজড ফর মেজারমেন্ট অফ আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া, এবং কারেক্ট স্টেটমেন্ট আইডেন্টিফাই করতে বলেছে, এটা সবসময় দেখে নেবে। আচ্ছা ফার্স্ট স্টেটমেন্ট দিয়েছে দ্য কারেন্ট ডেইলি এমপ্লয়মেন্ট স্টেটাস CDS অ্যাপ্রোচে মেজার্স বোথ ওপেন আনএমপ্লয়মেন্ট অ্যান্ড পার্সেন্ট ডে আনএমপ্লয়মেন্ট। একদম পার্সেন্ট ডে আনএমপ্লয়মেন্ট ডেফিনেটলি, আর এনি কাইন্ড অফ আনএমপ্লয়মেন্ট অ্যাকচুয়ালি এই ওপেন আনএমপ্লয়মেন্টের যে বেসিক ডেফিনেশনটা সেটাই অ্যাকচুয়ালি ওপেন আনএমপ্লয়মেন্টের ডেফিনেশন, ঠিক আছে? তো এটা তো একদম কারেক্ট স্টেটমেন্ট রয়েছে। দ্য ইউজুয়াল প্রিন্সিপাল স্টেটাস অ্যাপ্রোচ ইল্ডস আ হায়ার আনএমপ্লয়মেন্ট রেট দেন CDS অ্যাপ্রোচ, না বন্ধু এটা কিন্তু নয়, অলরেডি তোমাদের ইনফোগ্রাফিক দেখিয়ে দিলাম, এখানে আমি আর বোঝাচ্ছি না। ও এখানে আনসারটা বোল্ডই করা ছিল। এনিওয়ে কনগ্রাচুলেশন যারা সঠিক উত্তরটা ভাবতে পেরেছো। অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন, এটা তোমাদের জন্য ছেড়ে দিচ্ছি, পজ করে পড়ে উত্তর করে দিও। UPSC CDS এর কিন্তু এটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, কমেন্ট সেকশনে পিন করে দেবো প্রশ্নটা, ওখানে উত্তর তোমরা করতে পারো। অ্যান্ড দ্যাট ওয়াজ টুডেজ ভিডিও। বন্ধুরা কেমন লাগলো এবার কমেন্ট সেকশনে লিখে দিও তো তোমাদের ফিডব্যাক, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টে একটা ছোট্ট নোট আমাকে কিন্তু প্রচন্ড মোটিভেট করবে, এটা জেনে যে আমার এই প্রচেষ্টা সফল হোক। আজকের জন্য এতটুকুই। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।